বিসমিল্লাহির রহমানির রহিম। আমাদের অনলাইন শিক্ষা কার্যক্রমে আমরা মাধ্যমিক শ্রেণীর জীববিজ্ঞান অংশে খুবই গুরুত্বপূর্ণ একটি অধ্যায় কোষ বিভাজন নিয়ে আলোচনা করতে যাচ্ছি। আলোচনার শুরুতেই আমরা প্রথমে বোঝার চেষ্টা করি কোষ কাকে বলে। তুমি বলতে পারবা কোষ কাকে বলে? স্যার, কোষ হলো জীবের গঠনকারী একক। ইয়েস, গঠন ও কার্যের একককে বলা হয় কোষ। এই কোষ নানা রকম অপশনে কিন্তু দেয়া থাকে। কি রকম? হয়তো কোনটা দেহকোষ, কোনটা জনন কোষ, কোনটা আদি কোষ, কোনটা প্রকৃত কোষ, এরকম নানা নাম দিয়ে কিন্তু দেওয়া থাকে। আমরা এখানে শুধুমাত্র যে কোষের বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হলো প্রকৃত কোষ, অর্থাৎ যে সমস্ত কোষে সুসংগঠিত নিউক্লিয়াস আছে এ সময়, এবং এই সুসংগঠিত নিউক্লিয়াসকে ধাতু বা ধাতু নেয়। এখানে আমরা কি দেখব? সুসংগঠিত নিউক্লিয়াস কিন্তু দেহকোষে উন্নত শ্রেণীর উদ্ভিদ এবং প্রাণীগুলোতে কিন্তু থাকে, আর নিম্ন শ্রেণীর উদ্ভিদ এবং প্রাণীগুলোতে যে কোষগুলো থাকে এটি খুবই সরল প্রকৃতির। এখানে কোনোভাবেই তোমার সুশৃঙ্খল এবং সুবিন্যস্ত ভাবে নিউক্লিয়াসের অংশগুলো থাকে না। তো আমরা এখানে প্রত্যেকটা দেহকোষ অথবা জনন কোষ এগুলো পরিপূর্ণ থাকা অবস্থায় কিভাবে বিভাজিত হয় সেই বিষয়টি নিয়ে আমরা একটু বোঝার চেষ্টা করব ইনশাআল্লাহ। ফার্স্ট, কোন জীবের জন্ম যখন হয় তখন এটি প্রাণী হলে সেটা পুংগ্যামেট কোষ স্ত্রী গ্যামেট কোষের সাথে মিলিত হয় এবং সেখানে একটা ভ্রূণ কোষ তৈরি হয়। এই ভ্রূণ কোষের পরিস্ফুটনের মধ্য দিয়ে আমাদের এই উদ্ভিদের সৃষ্টি হয়ে থাকে। আবার প্রাণীর ক্ষেত্রে সাধারণত জরায়ুতে শুক্রাণু এবং ডিম্বাণুর মিলনে ক্ষুদ্র জীবকোষের অংশ যেটি তৈরি হয় সেটি ক্রমান্বয়ে বড় হয়ে মূল প্রাণীর আকার আকৃতিতে এটি চলে আসে। মানুষ হলে মানুষ, অন্য কিছু হলে অন্য কিছু। এই যে আমরা বিশাল বড় বটবৃক্ষ দেখছি, আরো অন্যান্য সৃষ্টিকে দেখছি, এগুলো যত বড়ই হোক, যত বিশালই হোক, সকলের কিন্তু শুরু একটি মাত্র কোষ থেকে, সেটার নাম হলো ভ্রূণ কোষ। সবাই কি এখানে বুঝতে পারছো কি? জি স্যার। এখন দেখো, স্ত্রী এবং পুরুষ অংশের মূল মিলনে যে কোষটা তৈরি হচ্ছে সেটাই কিন্তু আমাদের এখানে মূল আলোচনায় আসবে। আমরা এই কোষ বিভাজন প্রক্রিয়াতে মাইটোসিস এবং মিওসিস এই দুটা নাম ব্যবহার করছি। মাইটোসিস এটা এমন একটা কোষ বিভাজন প্রক্রিয়া যার অপর নাম হলো ইকুয়েশনাল ডিভিশন, অর্থাৎ সমীকরণিক ডিভিশন। সমীকরণ যেরকম, এই বিভক্ত হওয়ার প্রক্রিয়াটাও ঠিক সেম। তো মাইটোকন্ড্রিয়া এই মাইটোসিস প্রক্রিয়াতে কোষ বিভাজিত হওয়ার সময় দুইটি অপত্য কোষের সৃষ্টি হয়, যেখানে তারা মাতৃকোষের ঠিক হুবহুব হয়ে থাকে, অনুরূপ হয়ে থাকে। আমাদের এই বিষয়টি কিন্তু এখানে নিয়ে আসতে হবে। অর্থাৎ যে কোষ বিভাজন প্রক্রিয়ায় অনুরূপ আকৃতির, অনুরূপ বৈশিষ্ট্যের জীবকোষ তৈরি হয়, যেখানে উৎপন্ন কোষের ক্রোমোসোম সংখ্যা অর্থাৎ অপত্য ক্রোমোসোম সংখ্যা মাতৃকোষের ক্রোমোসোম সংখ্যা ঠিক অনুরূপ হয়ে থাকে, সমান হয়ে থাকে। তো আমার মনে হয় এই সংখ্যা কম বেশির উপর ভিত্তি করে কিন্তু এই কোষগুলোকে প্রথমত ভাগ করে নেওয়া হয়। তাহলে মিওসিস কোষ বিভাজন প্রক্রিয়াটি কি, এটা সম্পর্কে তোমাদের ক্লাস, নিচের ক্লাস যেটা এখানে কি পড়ছিলে এগুলো? হ্যাঁ স্যার, এগুলো তো পড়ছিলাম, যে প্রোফেজ, মেটাফেজ, প্রোমেটাফেজ,
এগুলো তো ছিল। তো মিয়োসিস কোষ বিভাজনের সময় এই বিভাজন প্রক্রিয়াতে সাধারণত যৌন জারণ কোষগুলো 4টি অপত্য কোষের সৃষ্টি করে, যেখানে অপত্য কোষের ক্রোমোসোম সংখ্যা মাতৃকোষের ক্রোমোসোম সংখ্যা ঠিক অর্ধেক হয়ে থাকে। অর্থাৎ এখানকার কোষগুলোর যে ক্রোমোসোমের যে স্ট্রাকচার সেটা হয় হ্যাপ্লয়েড, আর মিয়োসিস প্রক্রিয়াতে হয় হলো ডিপ্লয়েড। তো আমরা এখন দেখি মাইটোসিস কোষ বিভাজন প্রক্রিয়া কাদের ক্ষেত্রে ঘটে এবং কিভাবে ঘটে। এটা সাধারণত উন্নত শ্রেণীর উদ্ভিদ এবং প্রাণীগুলোর, বিশেষ করে সারা দেহের বিবর্ধনের জন্য এই প্রক্রিয়াটি অত্যাবশ্যক। তো মাইটোসিস প্রক্রিয়ার আমরা ধাপগুলো একটু দেখি। ফার্স্ট ধাপ আছে হলো প্রোফেজ। প্রোফেজ এই পর্যায়ে উদ্ভিদ সাধারণত পানির বিয়োজন ঘটিয়ে এর ক্রোমোসোম গুলোকে কুণ্ডলী পাকায় ফেলে। তো কুণ্ডলী পাকালে কি হয়, সেগুলো থেকে যে রস থাকে সেগুলো বের হয়ে আসে। তো এগুলো রস যদি বের হয়ে আসে তখন সেগুলোকে সরু এবং অপেক্ষাকৃত খাটো আর মোটা দেখায়। এর ফলে দেখা যাচ্ছে যে এই প্রক্রিয়া শেষ অবস্থায় আমরা ক্রোমোসোম গুলোকে আমরা ক্রোমাটিড বলছি, এবং সেখানে সেন্ট্রোমিয়ার বিন্দুর আবির্ভাব হয়। এভাবেই এখানে দেখানো হচ্ছে। এখানে স্যার উদ্ভিদ এবং প্রাণী। সাধারণ স্যার হ্যাঁ, হ্যাঁ বলো। স্যার মানে যে সাধারণ যখন নিউক্লিয়াস অবস্থায় থাকে তখন কি স্যার ক্রোমোজোম গুলো একসাথে ওই যে সুতার মতো ওই ক্রোমাটিন জালিকা তৈরি করে? না, এখানে তুমি যা ধারণা করছো সেগুলো সব ঠিকই আছে, কিন্তু এই জায়গাতে যে বিষয়টা ফার্স্ট ভাবতে হবে সেটা হলো ওখানকার সিস্টেমের সাথে কিছু জিনিস জড়িত আছে। যেমন এই ছবিগুলো সিস্টেমের সাথে জড়িত আছে, বাট কিছু কিছু অংশ যেগুলো সিস্টেমের সাথে জড়িত নাই, সেখানে কিন্তু আমাদের সার্বিক বিষয়গুলো নিয়ে কথা বলা একটু কঠিন। তা আমি মূলত তোমার এই উদ্ভিদ এবং প্রাণী কোষ এবং সেগুলোর মূল পরিচর্যার বিষয়গুলো নিয়ে একটু কথা বলবো, এবং সেক্ষেত্রে এই মিয়োসিস এবং মাইটোসিস প্রক্রিয়াটি কিভাবে ঘটে এবং এই সংক্রান্ত প্রাথমিক যে লেভেলগুলো সেগুলো নিয়ে ইনশাআল্লাহ ধারণা দেব। তো ফার্স্ট অপশনটা দেখো, এটা হলো এই প্রাণী কোষের বিভিন্ন রকম বিক্রিয়া এবং সেগুলো লেখার উপায়। তা এখানে দেখো এই যে মাতৃকোষ, নিউক্লিওলাস, ক্রোমাটিন জালিকা, নিউক্লিয় পর্দা, এগুলো সবই লেখা আছে। আচ্ছা, আমরা এখন পরেরটা দেখি, দ্বিতীয় থেকে, যেটা হচ্ছে প্রোমেটাফেজ। সেখানে দেখো এই যে ইয়েগুলো ক্রোমোসোম গুলো এখানে এসে কিন্তু সেন্ট্রোমিয়ার বিন্দুতে বিভক্ত হয়ে পড়ে, এবং এই প্রক্রিয়া শেষে এদের মধ্যে বিকর্ষণের পরিমাণ এত বেড়ে যায় যে এক পর্যায়ে এরা আকর্ষণই করে। তাহলে এখন দেখো এই এখানে যে ফার্স্ট যে যন্ত্রটা তৈরি হচ্ছে তার নাম হলো স্পিন্ডল যন্ত্র, যেখানে প্রাণী কোষে দুই পাশে সেন্ট্রিওল আছে, সেখান থেকে স্টারে নিঃসরণ হয়। বাট উদ্ভিদ কোষে কিন্তু এরা সেন্ট্রিওল অংশটা নেই। সেন্ট্রিওলটা কই থেকে আসলো, এটা হলো প্রাণী কোষের একটা বিশেষ সিস্টেম। যেমন ধরো এখানে সেন্ট্রিওল নাই, এখানে তথ্য নাই, তাহলে এই যে আমি এই পাশে যেটা দেখাচ্ছি এটা হলো প্রাণী কোষ, আর এই পাশে যেটা দেখাচ্ছি এটা হলো উদ্ভিদ কোষ। দুটার বিভাজন কিন্তু দুই রকম, দেখছো কি খেয়াল করে? জি স্যার। এই যে স্টারে নিঃসরণ ওপরে এবং নিচে তুমি খেয়াল করো, দেখো লেখা আছে এই যে এটা হলো ঊর্ধ্ব অংশে, আর এটা কি নিচু অংশে। নিম্নাংশ।
হ্যাঁ, এই সেন্ট্রোসোমটা উদ্ভিদ মানে প্রাণী কোষের ক্ষেত্রে বিশেষভাবে লেখে এবং এটা এইখানেই এইভাবে ব্যবহার হয়। আর স্যার আচ্ছা, মানে উদ্ভিদ এখন কোষে এমনি এমনি হয়ে যায় স্পিরল যন্ত্র? মানে স্যার উদ্ভিদ কোষে তো কোনো সেন্ট্রিওল থাকে না। না, প্রাণী কোষে শুধু এই সেন্ট্রোসোম থাকে, সেখান থেকে সেন্ট্রিওল তৈরি হয়। এরপরে প্রোমেটাফেজ। এই মেটাফেজ পর্যায়টি যখন কমপ্লিট হয়ে যায় তখন অটোমেটিক্যালি তোমার এই ক্রোমোসোম গুলো স্পিন্ডল যন্ত্রের সাথে সেন্ট্রোমিয়ার বিন্দুতে কিন্তু সংযুক্ত হয়ে যায় এবং দেখা যায় এরা ঠিক কেন্দ্রের ঠিক মিডলের দিকে ক্রমান্বয়ে কিন্তু অগ্রসর হয় এবং এক পর্যায়ে যখন কেন্দ্রে গিয়ে সমস্ত গুলো লাইন করে দাঁড় করে যায়, সেটা সেখানেই সৃষ্টি হয় হলো এগুলো মেটাফেজ পর্যায়। এই মাঝখানে যে দাঁড় করিয়ে গেল সেটাকে আমরা ইংলিশের সাথে মনে রাখবো মেডেল, সেখান থেকে আছে মেটাফেজ। ক্লিয়ার? জি স্যার। এই প্রোমেটাফেজ এটি উদ্ভিদের কতগুলো তন্তুময় প্রোটিনের সমন্বয়ে গঠিত একটা বিশেষ ধরনের স্পিন্ডল যন্ত্র। এই পিন্ডল যন্ত্রে দুই মেরুর মাঝখানে বস্তুকে দেখতে চাইলে আমরা বিষুবীয় অঞ্চল বা অন্যান্য অপশনের সাথে এটি সমন্বয় করে কিন্তু দেখাতে হয়। তো ক্রোমোসোম গুলো সাধারণত নিজেরাও দেখো এই এখানে দেখো কোষের বিষুবীয় লেখার দিকে আমি যে ছবিতে দেখাই মেটাফেজ পর্যায়ে, এই মেটাফেজ পর্যায়টা মনে রাখার ক্ষেত্রে সবচেয়ে ভালো ওয়ে হলো যে এখানে মেডেল পর্যায়ে তোমার এইগুলো অবস্থান করে। তো এই মিডল পর্যায়ে থাকাটার নামই হলো মেটাফেজ। এখানে একটা জিনিস দেওয়া আছে, বিষুবীয় অঞ্চল, মেরু অঞ্চল, এগুলো লেখা আছে। তো এই অপশন গুলো কি? বিষুবীয় অঞ্চল এবং মেরু অঞ্চল এগুলো সাধারণত আমাদের ভূগোল পড়ার সময় ভূগোলকে কিন্তু দেখানো হয়। পৃথিবীর উপরে এবং নিচে হলো মেরুবিন্দু, মাঝখানে হলো বিষুব এলাকা। তো এই প্রাণী কোষের ক্ষেত্রে কিন্তু এটি আছে। তো প্রাণী কোষের ক্ষেত্রে এই যে পৃথিবীর আকৃতিতে যেটা দেওয়া আছে সেজন্য কিন্তু মেরু অঞ্চল বা বিষুব অঞ্চল বলাটা কিন্তু খুব খুব ইয়া হয় আর কি, অ্যাপ্রোপ্রিয়েট হয়। এখানে একটু মার্কিং করে দিচ্ছে দেখো, এই প্রাণী অংশে কিন্তু দেখো একদম পৃথিবীর মতো দেখতে এটা, বাট উদ্ভিদ অংশ কিন্তু পুরোপুরি পৃথিবীর মতো না। দেখো দুই দিকে মাকু আকৃতি, মাঝখানে একটু পেট মোটার মতো দেখো এরম দেওয়া আছে, ঠিক জি না? স্যার। আর জি এই যে এই দেওয়া যে আছে। ক্রোমোসোম গুলো দেখো, এই যে সেন্ট্রোমিয়ার বিন্দুতে এই যে স্পিন্ডল যন্ত্রের সাথে কিন্তু লাগানো আছে। এই স্পিন্ডল যন্ত্র আবার দু রকম হয়, একটা হলো তোমার এই ক্রোমোসোম যুক্ত আর একটা ক্রোমোসোম বিহীন। ঠিক আছে, এটার নাম হলো অ্যাট্রাকশন তন্তু আর একটা হলো তোমার ক্রোমোসোমাল তন্তু। অ্যাট্রাকশন তন্তু হলো যেমন এটা একটা, এটা একটা, এটা একটা, এটা একটা, এগুলোর নাম হলো অ্যাট্রাকশন তন্তু। আর ক্রোমোসোমাল তন্তু হলো যেমন দেখো এই দুটো, দেখো এই দুটোর সাথে কিন্তু কোনো কিছু যুক্ত নাই, এটা হলো ক্রোমোসোমাল তন্তু। ক্লিয়ার? তার মানে কি স্যার আঁকার সময় কি স্যার আমাকে একটু ফাঁক দিতে হবে ওই জায়গাটা? হ্যাঁ, দু চারটে এরকম একটু ফাঁকা রাখবার, বাকিগুলো তুমি ক্রোমোসোমের সাথে অ্যাড করে দিবা।
আচ্ছা, এখন এই অ্যানাফেজ পর্যায়ে এসে কি হয়, মাঝখানে যে স্পিন্ডল যন্ত্রে থাকা ক্রোমোসোম গুলো দুই দিকে বিকর্ষণ বলের মান ক্রমান্বয়ে বাড়তে থাকে, ফলে একসময় এরা পরস্পর ওই সেন্ট্রোমিয়ার বিন্দুতে গিয়ে পৃথক হয়ে যায়। পৃথক হয়ে গেলে তখন এটা দুই দিকে যখন ক্রোমোসোম গুলো যায়, তখন আমরা অ্যানাফেজ পর্যায়টির বিষয়টি দেখি। সেক্ষেত্রে কি হয়, এগুলোকে দেখতে কতগুলো ইংরেজি অক্ষরের মতো মনে হয়, ইউ, ভি, এরকম বিভিন্ন অক্ষর, এল, বিভিন্ন অক্ষর কিন্তু দেয়া হয়। এই অক্ষরগুলোর মধ্যে দেখতে এরা হয়ে এরা কি করে, দুই মেরুর দিকে এরা গমন করে, কথা বুঝছো? এবং এই পর্যায়ে শেষের দিকে গিয়ে এই মেরুতে গিয়ে তারা বেশ কিছু পরিবর্তনের মুখে পড়ে। আমরা এই পরিবর্তনগুলো দেখবো টেলোফেজ পর্যায়ে। এই টেলোফেজ পর্যায়টা প্রোফেজ পর্যায়ের ঠিক বিপরীত। মানে প্রোফেজ পর্যায়ে যে কাজটা হয়েছে, সেখানে পানির বিয়োজন ঘটছে, ক্রমান্বয়ে ক্রোমোসোম গুলো কুণ্ডলী পাকছে এবং এগুলো এভাবে ধারণ করছে। কিন্তু এখানে কিন্তু তা হবে না। এখানে আস্তে আস্তে ওই প্যাচ গুলো খুলে যাবে, ক্রোমোসোম গুলো সুতার মতো জড়ানো হবে, এগুলো ভিতরে প্রবেশ করে পানিকে আস্তে আস্তে খেয়ে ফেলবে। এবং দেখো এখানে পুরো প্রক্রিয়াটি কিন্তু দেখানো আছে। তো স্পিন্ডল যন্ত্রের কাঠামোগুলো শেষ দিকে এসে কিন্তু ক্রমান্বয়ে ভেঙে পড়ে এবং অদৃশ্য হয়ে যায়। এভাবে আমরা পর্যায়ক্রমে টেলোফেজ পর্যায়ে পর্যন্ত পৌঁছার পর এটা এন্ডোপ্লাজমিক রেটিকুলাম অন্যান্য অংশগুলো মিলে একটা কোষ প্লেট তৈরি করে, যেখানে নিউক্লিয়াস সহ অন্যান্য অপশনগুলো, নিউক্লিওলাস সহ অন্যান্য অপশনগুলো কিন্তু এখানে থাকতে পারে। এই মোটামুটি আমাদের এখানকার বিষয়। তো এখানে এই অংশের মধ্যে কোনো প্রশ্ন আছে কি? না স্যার, এই অংশে আপাতত কোনো প্রশ্ন নাই। আচ্ছা, ঠিক আছে, আমরা তাহলে আপাতত এই অংশটা এখানে শেষ করে পরবর্তী সেশনের দিকে ইনশাল্লাহ যাবো।